Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আছি ভালো এবং আমিও ভালোর দলে আছি আপনাদের মতোই। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমাদের আরো একটা এপিসোড শুরু হয়ে গেল। বলতে গেলে এটা বছরের বলতে গেলে না, অবশ্যই এটা বছরের ১ম এপিসোড এবং বছরের ১ম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল এবং আমি বলেছি যে আজকে আফনান ভাই স্পেশাল একটা এপিসোড হলে কেমন হয়? বুঝতেই পারছেন মিউজিক ছাড়া শুরু করেছি একটু ডিফারেন্ট ভাবে। দেখি না কি হয়। এবং আজকের ঘটনাগুলোর মধ্যে বেশ কিছু ঘটনা মানে বেশ কিছু না মানে যতগুলো ঘটনা সবগুলো ঘটনাই আফনান ভাইয়ের বলা বা আফনান ভাইয়ের পাঠানো। আমি আপনাদেরকে বলি যে আসলে আমরা কি করব? অ্যাম্বুলেন্স এবং লাশ এই রিলেটেড কোনো ঘটনা শুনতে চাই? কবরস্থানের ঘটনা শুনতে চাই? নাকি জুনিভূতের ঘটনা শুনতে চাই? কার ঘটনা শুনতে চাই? জলদি আমাকে কমেন্ট করতে হবে এবং কমেন্ট অনুযায়ী আমি সেটা সঙ্গে আমি সেটাই আপনাদের মতন করে আমরা শুরু করব। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। দেখতে পাচ্ছি সিলেট থেকে শুনছেন, নওগাঁ থেকে শুনছেন, সিরাজগঞ্জ থেকে শুনছেন। খুব তাড়াতাড়ি বলতে হবে যে কোন স্টোরিটা অ্যাকচুয়ালি আপনি শুনতে চান। রাজশাহী থেকে বলছেন, আমাদের সাথে আছি দেখতে পাচ্ছি। কেমন আছেন ভাই? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সবাই আমাদেরকে বলছেন। এবং তীর্থ বিশ্বাস, অর্ণব, ফয়সাল আমাদের সঙ্গে আছেন, এমডি ইলিয়াস, অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু। এবং আজকে অনেকেই লাশের গাড়ি একজন বলেছেন। আচ্ছা, লাশের গাড়ি তার মানে অ্যাম্বুলেন্সের কথা শুনতে পাচ্ছেন। সবাই অ্যাম্বুলেন্স। ইয়েস, অ্যাম্বুলেন্সের ভোট অনেক বেশি। আমরা কি অ্যাম্বুলেন্সে যাব তাহলে? জুনিভূত একটা মাত্র পেলাম। এখনো পাইনি। অ্যাম্বুলেন্স কিন্তু অনেক বেশি পাচ্ছি। সো আমাদের একটু জানাতে হবে যে কি করব? অ্যাম্বুলেন্স লাশ। ওকে। সো আমরা তাহলে ১ম ঘটনা কি অ্যাম্বুলেন্স এবং লাশ দিয়ে শুরু করব? শুরু করে ফেলি তাহলে। দেখা যাক কি হয়, কতদূর যাওয়া যায়। তারপরে না হয় অন্য কিছু শুনবো। তাহলে অ্যাম্বুলেন্স আর লাশের ঘটনা আফনান ভাইয়ের পাঠানো এই চমৎকার ঘটনাটি আপনারা কিছুক্ষণের মধ্যে শুনবেন এবং আশা করব যে আপনাদের পুরোটা সময় আমাদের সাথে আনন্দে কাটবে, ভালো লাগবে সবকিছু। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা চলে যাচ্ছি। আমাদেরকে ইমেইল করতে হলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। চলুন চলে যাচ্ছি ঘটনায়। সাথেই থাকুন প্রতিটা সময়, প্রতিটা ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি একই সাথে কবরস্থান কেন্দ্রিক, অ্যাম্বুলেন্স কেন্দ্রিক এবং লাশকে কেন্দ্র করে। সুতরাং বুঝতেই পারছেন, সবাই নড়ে চড়ে বসুন। ভয়ানক কিছু শুনতে যাচ্ছেন আপনারা। প্রিয় লিসেনার্স, এই স্টোরিটি যিনি আমাকে দিয়েছেন তার নাম হচ্ছে সাইফুল। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। ওনার বাড়ি কুমিল্লা। উনি এর আগেও ভূত.com-এ আমার মাধ্যমে একটি ঘটনা শেয়ার করেছিলেন। আজকে যেই স্টোরিটি উনি আমার সাথে শেয়ার করেছেন, এই স্টোরিটি আসলে ওনার সাথে ঘটেনি, ঘটেছে ওনার বোনের পরিবারের সাথে। কারণ ওনার বোনের পরিবার চট্টগ্রাম শহরে থাকতেন। ওনার বোন, তার হাজব্যান্ড, তার শ্বশুর শাশুড়ি, তার দেবর ননদ সবাই মিলে চট্টগ্রাম শহরের একটি জায়গায় থাকতেন। ঘটনাটির সময় ২০০৯ সাল। যে বাড়িতে ওনারা থাকতেন, বাড়িটি বেশ একটি বড় জায়গা নিয়ে অবস্থিত। ওনারা যখন ওই বাড়িতে থাকা শুরু করেন, স্থানীয় কিছু মানুষজন ওনাদেরকে বলেন যে এই জায়গাতে অনেক পুরাতন একটি কবরস্থান ছিল। বহু বছর এখানে কোনো কবর দেয়া হয় না এবং অনেক পুরাতন কবর হওয়ার কারণে আস্তে আস্তে কবরগুলো বিলীন হয়ে গেছে। অনেক দিন এই জায়গাটি বিরান পড়েছিল, পরে বিক্রি হয়ে যায় এবং বাড়ির মালিক এখানে একটি বাড়ি তৈরি করে।
কিন্তু বাড়িটি আসলে আধুনিক অবকাঠামোর যে রুলস এটা মেনটেন করে এটা তৈরি হয়নি, কারণ হচ্ছে এ বাড়ির ওয়াশরুমটা ঘরের বাইরে ছিল। এবং আশেপাশের কিছু মানুষ এটাও বলেছিল যে ওয়াশরুমটা যেখানে তৈরি করা হয়েছে সেখানে অনেকেই মানা করেছিল এই জায়গাটাতে ওয়াশরুম না করতে, কারণ ধারণা করা হচ্ছিল ওয়াশরুম যেই জায়গাতে তৈরি করা হয়েছে সেইখানেও একটি কবর ছিল। যাই হোক, বাড়িটা তৈরি করা হয়। ওই বাড়িতে সাইফুল ভাইয়ের বোনের হাজবেন্ড মানে সাইফুল ভাইয়ের দুলাভাই, বোনের শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সবাই থাকতেন। শুরুর দিকে খুব অল্প কয়েকদিনের জন্য তেমন কোনো প্রবলেম তারা ফেস করেননি। এর কিছুদিন পর থেকেই অদ্ভুত কিছু সমস্যা ওনারা ফেস করতে থাকেন। যেমন এক রাত্রে ওই বাড়ির প্রত্যেক সদস্য ওনারা শব্দ শুনতে পান যে বাড়ির উঠানে কেউ একজন হাঁটাহাঁটি করছে। তখন সাইফুল ভাইয়ের যেই দুলাভাই মানে বোনের হাজবেন্ড উনি ওঠেন, উনি দরজা খুলে দেখেন যে উঠোনে কালো ছায়ার মতো কিছু একটা হাঁটাহাঁটি করছে। উনি যখন বলেন যে এই কে, তখনই সেটি মিলিয়ে যায়। তো এই যে হাঁটাহাঁটির যে বিষয়টি, এটি যে নতুন ছিল তা কিন্তু নয়, এটি কিন্তু প্রায়শই ঘটা শুরু করে। আর ওয়াশরুমটা যেহেতু বাইরে, এই জন্য কি করতো, যদি কেউ রাত্রেবেলা ওয়াশরুমে যেত আর একজনকে ডাক দিত, এই জন্য তিনি সাথে যেতেন, কাছাকাছি থাকতেন, তারপরে আবার ওয়াশরুমের থেকে বের হয়ে হাত মুখ ধুয়ে আবার ঘরে চলে আসতেন। এইভাবেই তারা মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এক রাত্রে ঘটে একটি ভয়ানক ঘটনা। সাইফুল ভাইয়ের বোনের সাথে এই ঘটনাটি ঘটেছিল। উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবেন, তখন ওনার হাজবেন্ড পাশে ঘুমাচ্ছিল। যদিও বলা ছিল যে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে যেন তাকে ডাক দেয়। উনি চিন্তা করেন যে এত রাত্রে ডাক দিব, থাক, এখন আর ডাকার দরকার নেই, কারণ ইলেকট্রিসিটি ছিল, বারান্দায় আলো ছিল বেশ। তো উনি একাই দরজা খুলে ঘর থেকে বের হন। তিনি যখনই দরজা খুলে ঘর থেকে বের হয়েছেন, তখনই তিনি দেখেন উঠোনে প্রকাণ্ড একটি মানুষের মাথা। এই মাথাটি উঠোনে লাফালাফি করে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ওই মাথাটি যখন টের পায় যে সাইফুল ভাইয়ের বোন ঘর থেকে বের হয়েছে, তখন ওই মাথাটি লাফিয়ে লাফিয়ে সাইফুল ভাইয়ের বোনের দিকে আগাতে থাকে। সাইফুল ভাইয়ের বোন প্রচন্ড ভয় পান, জোরে একটা চিৎকার দিয়ে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। ওনার হাজবেন্ড ধর্মর করে ঘুম থেকে ওঠে যে কি হয়েছে, তখন বলে যে উনি এটা দেখেছেন। ওনার হাজবেন্ড তখন টর্চ নিয়ে ঘর থেকে বের হন, যদিও বা ইলেকট্রিসিটি ছিল। স্বাভাবিকভাবে দেখেন যে উঠোনে কিছুই নেই। তখন উনি ওনার স্ত্রীকে বলেন যে তোমাকে তো বলেছিলাম যে বাইরে যাওয়ার সময় আমাকে ডাক দিতে, তুমি ডাকো নাই কেন? তখন তিনি বলেন যে যেহেতু আলো ভালোই ছিল বাইরে, তো চিন্তা করেছি যে থাক, আজকে ডাকবো না, এই জন্য আর ডাকি নেই। তো যাই হোক, রাত্রে এই ঘটনাটি যখন ঘটে, তখন বাড়ির অন্য সদস্যরাও পরে জেগে গিয়েছিল, তাদেরকেও বিষয়টি বলা হয় এবং প্রত্যেককে বলে দেওয়া হয় অবশ্যই কেউ যখন রাতের বেলা ঘর থেকে বের হবে, সাথে যেন কেউ একজন মানুষ নিয়ে ঘর থেকে বের হয়। এই ঘটনার পরের দিন থেকে আরো একটি সমস্যা ওনারা ফেস করেন। রাত 2টো কি 2:30টার দিকে একজন মহিলার কণ্ঠস্বর শোনা যেত। ঘরের দরজায় টক 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 শব্দ করে বলতো, চলে যা, এই বাড়ি থেকে চলে যা, থাকিস না এখানে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর মাঝে মাঝেই টিনের চালে ঢিল পড়ার শব্দ ওনারা শুনতেন, এবং যখন পড়তো একসাথে বহু ঢিল পড়তো টিনের চালের উপরে। রাত্রে ঘুমাতে পারতেন না ওনারা। একটা সময় ওনারা ডিসিশন নেন এখানে ওনারা থাকবেন না, কারণ এইভাবে আসলে থাকা যায় না। এদিকে ওনারা বাসাও খুঁজছিলেন, কিন্তু এর মধ্যে ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর উনি রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে এসেই উনি বলেন যে আমার বুকে ব্যথা হচ্ছে। উনি সুস্থ মানুষ, হঠাৎ
কেন বুকে ব্যথা হচ্ছে, কোনো কিছু দেখে ভয় পেয়েছিলেন কিনা, উনি কিছুই বলার আসলে সুযোগ পান নাই। বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা বেড়ে যাচ্ছে, এই কথা বলতে বলতেই উনি মেঝেতে পড়ে যান এবং এর অল্প কয়েক মিনিটের মধ্যেই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়, কিন্তু ওনাদের বাড়ি তো কুমিল্লাতে, লাশ তো কুমিল্লাতে নিয়ে যেতে হবে। এই জন্য ওই রাত্রে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। অ্যাম্বুলেন্সে লাশ উঠিয়ে বাড়ির সকল সদস্য রওনা দেয় কুমিল্লার দিকে। চট্টগ্রাম শহর পার হয়ে, সীতাকুণ্ড পার হয়ে যখন গাড়ি চলা শুরু করেছে, গাড়িটি যখন ফেনীর কাছাকাছি চলে এসেছে, তখন থেকেই শুরু করে একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি শুরুতে এমন ছিল যে ড্রাইভার সাহেব এবং গাড়ির প্রত্যেক সদস্য ওনারা ফিল করছিলেন গাড়িটি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আধা হাত বা এক হাত উঁচু হয়ে যাচ্ছে, আবার ঠাস করে পড়ে যাচ্ছে, এবং যখন পড়ে যাচ্ছে ওনারা সবাই মানে গাড়ির মধ্যে এলোমেলো অবস্থায় হয়ে যাচ্ছিলেন আর কি। তো এমনটা কেন হচ্ছিল? গাড়ির সবাই বলছিলেন ড্রাইভার সাহেবকে, এই ড্রাইভার ভালো করে চালাও। তখন ড্রাইভার বলছে যে আমি তো ভালো করেই চালাচ্ছি, কিন্তু এমনটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ফেনী শহরে, মূলত ওই সময় ফেনী জেলার মধ্যে গাড়িটি ছিল। হঠাৎ ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে দেখতে পান গাড়ির পেছনে বেশ কিছু কুকুর, 10-12টি কুকুর প্রচন্ড জোরে ঘেউ ঘেউ শব্দ করতে করতে গাড়ির পেছনে ছোটা শুরু করেছে। আর এদিকে আমরা তো জানি যে অ্যাম্বুলেন্সের পিছনে একটা মানে ব্যাক ডোর থাকে, যেটাকে আমরা ব্যাক ডালা বলি আর কি। এটি খুলে রোগী মানে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢোকানো হয় বা বের করা হয়, বা লাশ ঢোকানো হয় বের করা হয়। কোনো কারণ ছাড়াই এই ব্যাক ডালাটি খুলে উঁচু হয়ে যাচ্ছিল, আর ওই পেছনে থাকা ওই কুকুরগুলো ওই অ্যাম্বুলেন্সের মধ্যে লাফ দিয়ে ঢোকার চেষ্টা করছিল। আর ওই লাশের সাথে থাকা যে সাইফুল ভাইয়ের বোন, দুলাভাই, তারপর শাশুড়ি, তারপরে ননদ, দেবর, ওনারা বারবার ওই কুকুরগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং বারবার ওই ব্যাগডালাটি বন্ধ করার বন্ধ করে দিচ্ছিলেন। কিন্তু বন্ধ করার পরও কেন এই ব্যাগডালাটি বারবার খুলে যাচ্ছিল? কারণ ব্যাগডালাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপরও খুলে যাচ্ছিল। কিন্তু কেন খুলে যাচ্ছিল এটি বুঝতে পারছিলেন না। একটা পর্যায়ে গাড়ির ড্রাইভার এই অ্যাম্বুলেন্সটি থামিয়ে দেন। থামিয়ে রাস্তার একটা পাশে দাঁড়িয়ে নিচে নামেন। নিচে নামার পরে দেখা যায় ওই একটি কুকুরও আর দেখা যাচ্ছে না। কিন্তু কুকুরগুলো দেখা না গেলেও গাড়ির ওই ব্যাগডালাতে কুকুরের আঁচড় সেটি স্পষ্ট ছিল। উনি চিন্তা করেন এখানে খুব বেশিক্ষণ দেরি করা যাবে না, গাড়ি থামানোই যাবে না, যাই ঘটুক না কেন গাড়ি চালিয়ে যেতে হবে। আবার গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করেন। গাড়ির মধ্যে প্রত্যেকেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জিকির শুরু করেন, কারণ আল্লাহ রব্বুল আলমিনের হেল্প ছাড়া খুব ভয়াবহ একটা সিচুয়েশন মানে তাদের সাথে ঘটে যেতে পারে, এবং যে ঘটনাগুলো ঘটছিল তাতে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া তাদেরকে উপকার করার মতো আসলে কেউ ছিল না। গাড়ি চলছে। গাড়ি যখন নোয়াখালীর কাছাকাছি চলে আসে তখন ওই গাড়িটা একটু যাত্রা বিরতির প্রয়োজন হয়। যাত্রা বিরতি যখন দেওয়ার পরেই প্রচন্ড শব্দে গাড়ির দুটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। ড্রাইভার এবং আরো অন্যান্য যারা ছিলেন তারা গাড়ির কাছে চলে আসেন, এসে দেখেন গাড়ির দুটো টায়ার পাংচার হয়ে গেছে। এবং অদ্ভুত ব্যাপার হলো গাড়ির টায়ার পাংচার হওয়ার একটা মানে বিষয়টা স্বাভাবিক ছিল না। কারণ হচ্ছে তারা গাড়ির টায়ারের দিকে তাকিয়ে দেখে কোনো ভয়ানক প্রাণী তার শক্তিশালী সুচালো দাঁত দিয়ে টায়ারের উপর কামড় দিয়ে টায়ারের একটি অংশ ছিঁড়ে নিয়ে চলে গেছে। এবং শুধু যে একটি টায়ারের সাথে বিষয়টি হয়েছিল তা কিন্তু নয়, দুটি টায়ারের সাথে একই ঘটনা ঘটে। মজার বিষয় হচ্ছে যে ওই গাড়িতে দুটি স্পেয়ার টায়ার ছিল,
যদি একটি টায়ার থাকতো তাহলে খুব বিপদ হয়ে যেত। ওই রাত্রে 2টি টায়ার ছিল, দ্রুত ওই 2টি টায়ার গাড়িতে রিপ্লেস করা হয় এবং তারা ওইখান থেকে বের হয়ে যান। নোয়াখালীতে যখন গাড়িটা চলে আসে ঢাকা চিটাগাং হাইওয়ে, তখন নোয়াখালীতে তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু নোয়াখালী পার হয়ে যখন কুমিল্লাতে গাড়ি ঢুকে গেছে তখন আরও একটি ভয়ানক ঘটনা ঘটতে থাকে। গাড়ির প্রত্যেকে এবং ড্রাইভার সে নিজেও দেখতে থাকে যে তাদের গাড়ির সামনে প্রায় 20-25 হাত দূরে গাড়ি কিন্তু চলছে, এবং যে ভয়ানক জিনিসটা দেখতে থাকেন সেটি হচ্ছে একটি লাশ দেখতে পান। সেই লাশটি সাদা কাপড়ে মোড়ানো ছিল। এই লাশটিও শূন্যে ভাসছে, গাড়ি আগাচ্ছে, ওই লাশটিও সামনের দিকে এগোচ্ছে, এবং লাশটি একবার ডান পাশে একবার বাম পাশে যাচ্ছিল, এবং কোনো একটা ভয়ানক আওয়াজ তারা শোনেন, এবং সেই আওয়াজটি এমন ছিল, তোদের গাড়িতে থাকা লাশটি দিয়ে যা, নাহলে কিন্তু সবাই মরবি, এই গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট হবে, যদি বাঁচতে চাস লাশ দিয়ে যা। কিন্তু গাড়িতে থাকা প্রত্যেকেই এই বিষয়ে ডিটারমাইন্ড হন যে কোনো অশুভ শক্তির কাছে আমরা লাশ হস্তান্তর করব না। অশুভ শক্তি যত শক্তিশালী ভাব দেখানোর চেষ্টা করুক না কেন, আল্লাহর শক্তির সামনে এগুলো কিছুই নয়। আর একটা মানুষের লাশকে কখনো এই পিশাচের হাতে আমরা তুলে দিতে পারি না, আর আমাদের প্রিয়জনের লাশ। সুতরাং যাই ঘটুক না কেন আমরা চলতে থাকব। এদিকে আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে এই লাশটা অ্যাম্বুলেন্সের যেই সাইডে রাখা ছিল, মাঝে মাঝেই ওই সাইডটা উঁচু হয়ে যাচ্ছিল, এবং অ্যাক্সিডেন্ট হতে হতেও হচ্ছিল না গাড়ি। তো ওনারা প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, হয়তোবা ওনারা চিন্তা করছিলেন যে এই লাশ নিয়ে হয়তোবা তাদের বাড়িতে ফেরার আগে তারাই লাশ হয়ে যাবেন। কিন্তু তারপরও মনে সাহস সঞ্চয় করে তারা আল্লাহর নাম স্মরণ করছিলেন, আয়াতুল কুরসি পড়ছিলেন, সূরা ইয়াসিন পড়ছিলেন। কুমিল্লায় ঢোকার পর এই ঘটনাটা ঘটার পরে আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়ে যায়। এদিকে ফজরের আজান দিয়ে দেয়। গ্রামের বাড়িতে পৌঁছতে পৌঁছতে তাদের সকাল প্রায় 8টা বেজে যায়। বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পরে লাশকে গোসল করানো হয়, জানাজা পড়ানো হয়, এবং যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে লাশকে কবরস্থানে দাফন করা হয়। ওই রাত্রে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই রাত্রে সাইফুল ভাইয়ের বোনের যে ননদ রয়েছে, উনি স্বপ্নে দেখে যে একজন মানুষ কাঁধে করে সাদা কাফনে মোড়ানো একটি লাশ নিয়ে আসছে, নিয়ে ঘরের দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে ওই লাশটি ওই সাইফুল ভাইয়ের বোনের ননদের গায়ের উপরে ঠাস করে ফেলে দেয়। এই স্বপ্নটি দেখার সাথে সাথে উনি ধর্মর করে উঠে বসেন, উঠে দেখেন একটি ভয়ানক ঘটনা, যেটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন এই স্বপ্নে যে লাশটি কোনো একজন মানুষ ওনার গায়ের উপরে ফেলেছে, এই লাশটি ওনার পাশেই রাখা। প্রচন্ড ভয় পেয়ে উনি এক চিৎকার দেন। ঘরের লোকজন ওনার রুমে চলে আসে, এসে দেখে সবকিছু স্বাভাবিক। বলে কি হয়েছে? তখন উনি বলেন স্বপ্নে এটা দেখেছেন, এবং স্বপ্ন দেখার পরে বাস্তবেও এই জিনিসটা উনি দেখেছেন। তখন ঘরের মানুষ তাদেরকে সান্ত্বনা দেন, বলে ও কিছু না, ভুল দেখেছ, স্বপ্ন তো স্বপ্নই। যাই হোক, পরের দিন ঈশান নামাজের আজানের পরে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনাটি ঘটে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ির সাথে। উনি ঈশান নামাজের জন্য অজু করতে উনি টিউবওয়েলে যান। টিউবওয়েলে যখন উনি অজু করছিলেন, হঠাৎ উনি দেখেন ওনার সামনে ওনার মৃত স্বামী দাঁড়িয়ে আছে, যাকে গতকালকেই কবরস্থ করা হয়েছে। শুধু যে দাঁড়িয়ে আছে তা নয়, কাছে এসে খপ করে ওনার হাত চেপে ধরে এবং বলে, চল আমার সাথে, আমি একা একা থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তোকে নিয়ে যাব। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং সেন্সলেস হয়ে পড়ে যান। ঘরের মানুষজন, কারণ তখন তো আসলে কেউ ঘুমায় নাই,
তখন তার খুব বেশি রাত না, সবাই চলে আসে, এসে দেখে কলপারে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি পড়ে আছে। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসে বাড়ির সবাই। তাকে যখন জ্ঞান ফেরানো হয়, বলে কি হয়েছে, তখন উনি বিষয়টি খুলে বলেন। তখন সবাই সান্ত্বনা দেয় যে বাবা তো মারাই গেছে, মৃত মানুষ তো কখনো ফিরে আসতে পারে না, তুমি ভুল দেখেছো, কারণ আগের রাত্রে এতগুলো ঘটনা ঘটেছে, তারপর ওই বাড়িতে এত ঘটনা ঘটেছে, আসলে আমাদের সকলের মনের মধ্যে এই বিষয়টা এমনভাবে গেঁথে গেছে যে আমরা সবাই উল্টাপাল্টা দেখছি। কিন্তু সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি বারবার বলছিল, না আমি ভুল দেখি নাই, আমি যেটা দেখেছি ঠিকই দেখেছি। যাই হোক, সবাই তাকে সান্ত্বনা দেন। এই ঘটনার মোটামুটি আর তারপর 3-4 দিন কিছু হয় নাই। 5 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে, এই সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি একটি স্বপ্ন দেখেন। উনি রাত্রেবেলা স্বপ্ন দেখেন যে ওনার মৃত স্বামী কবর ভেঙে একা একাই উঠে আসছে এবং ওনার কাছে এসে বলছে, আমার একা একা থাকতে অনেক কষ্ট হচ্ছে, চল আমার সাথে চল, তোকে নিয়ে যাব। ঘুমের মধ্যেই উনি চিৎকার করছিলেন এবং বাস্তবে উনি ওই ঘুমের মধ্যে চিৎকার উনি করছিলেন, সেটা বাস্তবেও সেটা উনি আসলে করছিলেন। ঘরের লোকজন চলে আসে ওনার রুমে। তখন কি হয়েছে, তখন উনি বলেন যে, তখন ঘুম ভেঙে যায়, বলে যে উনি স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখেছেন। বলে ঠিক আছে, আগামীকালকেই একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে, তার কাছ থেকে পরামর্শ নেওয়া হবে যে কি করা যায়। একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর এই যিনি মারা গেছেন সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর, তার জন্য দান খয়রাত সাদকা এগুলো করতে বলেন এবং যারা বিভিন্নভাবে ভয় পাচ্ছিলেন প্রত্যেককেই একটি করে তাবিজ দেন এবং বলেন যে তাবিজটা সাথে রাখবেন, আর ওই যে চট্টগ্রামের ওই বাড়িতে আর থাকা যাবে না, ওখানে আপনারা থাকবেন না, থাকলে আরো অনেক ক্ষতি হবে। তো যাই হোক, ওখানে ওনারা থাকেন নাই। আর এরপর থেকে আর কোনো ঘটনাও ঘটেনি। 2009 সালে এই ঘটনাটি ঘটেছিল। তো যেটি সাইফুল ভাই আমাকে বলেছেন, উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, উনি আরও কিছু ঘটনা আমাকে দেবেন বলেছেন। তো আশা করি প্রিয় লিসেনার্স, আপনাদের সবার ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা প্রথম ঘটনাটি শেষ করলাম এবং আশা করছি যে প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো। এবং ঘটনাটি ছিল আফনান ভাইয়ের। আমরা বলেছি যে আজকের এই এপিসোডটি আমরা ডেডিকেট করব আফনান ভাইয়ের। এখন আমি জানতে চাই যে আপনারা কি কবরস্থানের ঘটনা শুনবেন? এবং কবরস্থানের খুব ভয়ানক একটি ঘটনা রয়েছে এবং সেই সাথে জুনি ভূতের একটা ঘটনা রয়েছে। কোনটি আমি আগে আপনাদেরকে শোনাবো, সেটা যদি আমাদের একটু কমেন্টে বলে দিতেন তাহলে খুব ভালো হতো। এবং যারা শুনছেন তারা অবশ্যই আমাদের YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা সমস্ত সময়ে আপনারা প্রচুর পরিমাণে আমাদের মানে রেগুলার আপডেট গুলো পেয়ে যান। আচ্ছা, অনেকেই আমাকে স্টোরি পড়তে বলছেন। আমি এই মুহূর্তে স্টোরি পড়ার চাইতে আমি বলেছি যে আজকের এই স্পেশাল এপিসোডটি একেবারেই আফনান ভাইয়ের ঘটনার জন্য। কারণ কালকে আফনান ভাই আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত থাকবেন এবং কালকেও আপনাদের ঘটনা শোনাবেন স্বাধীন মিউজিক অ্যাপে। যাই হোক, অনেকে আমার কথা পছন্দ করেন না। অনেকেই আমাকে লিখছেন যে মেসেজ পড়া বেশি হচ্ছে, কথা বেশি হচ্ছে, এই টাইপের। তো এগুলো কারণেই আমি কথা বলার সময় আসলে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি আবার পরবর্তী ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটিও আফনান ভাইয়ের। আপনারা কি বলবেন একটু? কবরস্থান। কবরস্থান বেশি আসছে। কবরস্থান, জুনিভূত, আচ্ছা একটু কনফিউজ হয়ে গেলাম। কবরস্থান। ইয়েস, আবার দেখি জুনিভূত, আবার দেখি জুনিভূত। কবরের ঘটনা। আচ্ছা, কবরের ঘটনা বেশি আসছে। সো আমরা কবরের স্থানের ঘটনাতেই যাব এবং কবরস্থানের ঘটনাটি শুনে আসব। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অনেকের কাছে আমি ভার্চুয়াল স্টুডিওতে সে ঘটনা শেয়ার করার আ
ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। তো তাদের সাথে আমি খুব দ্রুতই যোগাযোগ করতে শুরু করব এবং এই প্রসেস চালু করে দেব। জাস্ট আমাদের এখনো নিজেদের জন্য কিছু আমরা আমরা কিছু টেস্টিং প্রসেস মানে কিছু জাস্ট জিনিসপত্র নিয়ে আমরা একটু আ টেস্ট করছি। সো মানে ইট ইস অন টেস্ট। এখন যদি যত তাড়াতাড়ি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, তত তাড়াতাড়ি আপনাদের সাথে যোগাযোগ করা শুরু করে দিব। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এবং পাল্লা দিয়ে মনে হয় চলছে যে জুনিভূত কবরস্থান, জুনিভূত কবরস্থান, জুনিভূত কবরস্থান। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। কারণ অনেকেই বিরক্ত হচ্ছেন। ওকে, চলে যাই ঘটনায়। ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিন। আলামিনকে তো আপনারা সবাই চেনেন, যার ঘটনা ইতোমধ্যে সকলের কাছে সমাদৃত হয়েছে। আরেকটি বিষয়ে, এই লোহাগাড়া উপজেলার এই লাহুরিয়া ইউনিয়নের মানুষগুলো আমাদের স্টোরিগুলো শোনে এবং তারা অনেক সুন্দর সুন্দর ফিডব্যাকও আমাদেরকে দেয়। তাই আমরাও তাদের কাছে কৃতজ্ঞ। অনেক সুন্দর সুন্দর স্টোরি তাদের এলাকা থেকে আমরা পাচ্ছি আলামিনের মাধ্যমে। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 2000 সালের দিকে এবং ঘটনাটি আলামিন যার কাছ থেকে কালেক্ট করেছে তিনি আলামিনেরই কাকা হন। আর ঘটনাটির সূত্রপাত যার মাধ্যম দিয়ে, তিনি আলামিনের কাকার সম্পর্কে তালই হন, তার নাম হচ্ছে আকবর আলী। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখা ভালো। এখন যে স্টোরিটি আপনারা শুনতে যাচ্ছেন, এটি একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। তো আকবর আলী, ওনারা ছিলেন 3 ভাই। বড় ভাই আকবর আলী, তারপরে রাজ্জাক আলী এবং তারপরে মাসুম আলী। আকবর আলী উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর মানে এতটাই অসুস্থ হয়ে পড়েন, উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। অনেক জরুরি বিষয়গুলো ওনার ঘরের মধ্যেই সেই কাজগুলো সারতে হতো। ওনার পরিবারের সদস্যরা তার দেখাশোনা করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন এই অসুস্থতার কারণে পরিবারের কাছের সদস্যরাও ওনার প্রতি বিতৃষ্ণা জন্মে যায়, তার সাথে খারাপ ব্যবহারও করতে থাকে। তাছাড়া ভাইদের সাথে পারিবারিক দ্বন্দ্ব আকবর আলীর মনের কষ্ট আরো বাড়িয়ে দেয়। কোনো এক রাতে আকবর আলী গলায় রশি পেঁচিয়ে সুইসাইড করেন। ওনার সুইসাইডের পর স্থানীয় একটি কবরস্থান, যেটাকে বলা হয় জমাদ্দার পাড়া কবরস্থান, এই কবরস্থানে তাকে দাফন করা হয়। ওনার মৃত্যুর 1 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই 1 মাস পর থেকেই শুরু হয় সমস্যা। প্রিয় লিসেনার্স, 1 মাস পর যে ঘটনাটি ঘটে সেটি দিয়ে শুরু করতে যাচ্ছি। একটু আগে বলেছি আকবর আলীর ওনারা 3 ভাই ছিলেন। ওনার পরে যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজ্জাক আলী। রাজ্জাক আলীর 3 জন সন্তান ছিলেন। তার মধ্যে একজন বড় সন্তান, তার নাম হচ্ছে ইকরাম আলী। তিনি দীর্ঘদিন এলাকার বাহিরে ছিলেন। ওই সময়ে মোবাইলের ব্যবহার খুবই সীমিত ছিল সারা বাংলাদেশে, যার কারণে এত সহজে কারো খবর একমাত্র চিঠি লেখা ছাড়া সেভাবে দেওয়াটা কঠিন ছিল। যেহেতু পারিবারিক কিছুটা কলহ ছিল ভাইদের সাথে, যার কারণে রাজ্জাক আলীর পরিবার ইকরাম আলীকে তার চাচার মৃত্যুর খবরটা দেয়নি, বা কোনো কারণে ইকরাম আলী তার বড় চাচা আকবর আলীর মৃত্যুর খবরটা জানতেন না। উনি যখন যেহেতু এলাকায় থাকতেন না, একদিন উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর লাহুরিয়া এই ইউনিয়নের একটি বাজার আছে, হচ্ছে কালীগঞ্জ বাজার। তো যেহেতু আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় এবং উনি কোনো ভ্যান পান না,
তো কালীগঞ্জ বাজার থেকে উনি হাঁটা শুরু করেন। কালীগঞ্জ বাজার থেকে পায়ে হাঁটা পথ 20 মিনিট, 20 মিনিটের মধ্যে বাসায় চলে আসা পসিবল। হাঁটতে হাঁটতে প্রথমে একটি ইটের ভাটা পড়ে, এটাকে ইদ্রিস জমাদ্দারের ভাটা বলে এলাকায় পরিচিত। এই ভাটা থেকে বাড়ি খুব কাছে, তো ভাটা পর্যন্তই সাধারণত ভ্যান গাড়ি আসে, এরপরে আসে না। এরপর একটা খাদের মতো আছে, যার কারণে ভ্যান গাড়ি ওদিকে নামতে পারে না, ওই বাকি পথটা পায়ে হেঁটে আসতে হয়। যেহেতু উনি ভ্যান পাননি, পুরো পথটা ওনাকে পায়ে হেঁটে আসতে হচ্ছিল। তো উনি যখন এই ইদ্রিস জমাদ্দারের ভাটা পার হয়ে হাঁটতে হাঁটতে জমাদ্দারপাড়া কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে উনি খেয়াল করছেন যে পেছনে একজন মানুষ হাঁটছে। উনি বলেন, এই কে ওখানে? ওখানে কে? কয়েকবার বলার পরও কোনো সারা শব্দ আসছিল না, কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন যে পেছনে একজন মানুষ হেঁটে হেঁটে আসছে। কিছুটা ধমকে সুরে বললেন যে, কে? কথা বলো না কেন? তখন পেছন থেকে আওয়াজ আসে, ভাতিজা, আমি তোর চাচা আকবর আলী। বলে, চাচা আপনি এত রাত্রে এখানে? বলে, হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কলই বুনেছি তো একটু পাহারা দিতে আসছিলাম, অনেকে চুরি করে নিয়ে যায়, তো এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িটা খুব কাছেই ছিল। কিছু জিজ্ঞাসা করলো আকবর আলী তার কাছে, ইকরাম আলীর কাছে, যে কোথায় কাজ করতেছে এখন, কি খবর, কেমন, পরিবারের লোকজন কেমন আছে, এভাবে জিজ্ঞেস করছিল। যখন বাসার ঠিক কাছে চলে আসে, আসার পরে ইকরাম আলী বলে যে, চাচা আপনি চলে যান, আমি এখন যেতে পারবো। ঠিক এই কথা বলেই সে যখন পেছন দিকে ঘোরে, তখন দেখে আকবর আলী নেই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইকরাম আলী একটা অদ্ভুত বিষয় খেয়াল করছিল। আকবর আলী সবসময় তার পেছন দিকে ছিল, কখনোই হাঁটতে হাঁটতে পাশাপাশি হাঁটছিল না। যখনই ইকরাম আলী হাঁটার গতি একটু কমিয়ে দেয়, খেয়াল করে আকবর আলীও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বিষয়টি তিনি একটু অস্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু সেটা কোনো ভৌতিক বা প্যারানর্মাল বিষয় হিসাবে না। কারণ হচ্ছে, যেহেতু তাদের পরিবারের সাথে একটু দ্বন্দ্ব ছিল, হয়তোবা এরকম কারণেও তার চাচা এরকম অদ্ভুত আচরণ করতে পারে বলে ইকরাম আলী মনে করেছে। কিন্তু হঠাৎ করে কোনো কথাবার্তা না বলে আকবর আলীর পেছন থেকে চলে যাওয়া, ইকরাম আলী বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তিনি মনে কষ্ট পান যে চাচা এভাবে আমাকে না বলে চলে গেল কেন। ইকরাম আলী বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা তখনও বাড়ির লোকজন জেগেছিল। তখন তার মা বাবা যখন খাবার দাবার রেডি করছিল, তখন খেতে খেতে ইকরাম আলী তার পরিবারের সদস্যদেরকে বলে যে, চাচার সাথে কি তোমাদের কোনো গন্ডগোল হয়েছে কিনা? আমার সাথে এতদূর আসলো, অথচ কথা না, কিছু বিদায় না দিয়ে, বিদায় কোনো কথা না বলি চলে গেল, এমনটা কেন? বিষয়টা তো আমার ভালো লাগলো না। তখন তার মা বলে যে, বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার চাচা তো 1 মাসেরও বেশি হলো গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। একথা শোনার সাথে সাথে ইকরাম আলী খুবই ভয় পেয়ে যায়। বলে, তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম? প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরু কিন্তু এখান থেকে হচ্ছে প্যারানর্মাল বিষয়টার শুরু এখান থেকেই। এরপরে সামনে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। এর ঠিক কিছুদিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আলামিনের দাদার আপন ছোট ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে ওহিদ আলী, যিনি যশোর জুট মিলে কাজ করতেন। একদিন যশোর থেকে তাড়াতাড়ি কাজ সেরে, তিনি যশোরেই থাকতেন, কাজ সেরে বাড়িতে আসার জন্য রওনা দিয়ে ওই দিন আবার কালীগঞ্জ বাজারে হাটের দিন ছিল। তো হাট থেকে
তিনি অনেকগুলো কই মাছ কেনেন। হাটে অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, তাদের সাথে গল্প গুজব করতে করতে বেশ দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 9টা বাজে। একটি ভ্যানে উনি রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। ইদ্রিস জমাদ্দারের ইটের ভাটা পর্যন্ত ভ্যান আসে, একটু আগে আমি বলেছি। সেখান থেকে ভ্যানকে বিদায় দিয়ে উনি বাজারের ব্যাগ, যার মধ্যে কই মাছ ছিল, সেটি নিয়ে হাঁটতে শুরু করেন। ওই দিন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, তাই পথ কিছুটা পিচ্ছিল ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে পা পিছলে তিনি পড়ে যান এবং তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে বিভিন্ন জিনিসপত্র, স্পেশালি কই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এবং কই মাছগুলো রাস্তার এপাশ ওপাশ লাফালাফি করতে থাকে। ওনার হাতে একটি টর্চ লাইটও ছিল, 2 ব্যাটারির একটি টর্চ লাইট। তিনি ওই টর্চ লাইট জ্বালিয়ে কই মাছগুলো এবং অন্যান্য বাজারগুলো খুঁটে খুঁটে ব্যাগের মধ্যে রাখছিলেন। হঠাৎ উনি দেখেন কে যেন ওনার পাশে বলছে, কি ওহিদ, কেমন আছো? বলে, হ্যাঁ কাকা, ভালো আছি। বলে, এত রাত্রে কোত্থেকে আসলা? বলে, এই তো কাকা, একটু বাজারে ছিলাম, বাজারে গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেল। বলে, তোমার কই মাছ পড়ে গেছে, আমি তোমাকে সাহায্য করছি, আমি তোমাকে তুলে দিচ্ছি। তখন ওহিদ আলীর মনে পড়ে, আরে এ তো আকবর চাচা, উনি না মারা গেছেন? আমার কই মাছ তুলে দিচ্ছেন ইনি। যখনই এই চিন্তাটা তার মাথায় এসেছে, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। বাড়ির উপরে গিয়ে উনি পড়ে যান, সবাই চলে আসে, কি হয়েছে তখন সব ঘটনা খুলে বলেন। তখন সবাই মিলে আবার কবরস্থানের কাছে যাওয়া হয়, গিয়ে দেখেন সেই বাজারগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কোথাও আর আকবর আলীকে দেখা যাচ্ছে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর থেকে আর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে ওই পরিবারের সাথে। যেমন ওই পরিবারের লোকজন, স্পেশালি আকবর আলীর পরিবারের লোকজন, রাতের বেলা কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য যদি বের হতো বা অন্য কোনো কারণে যদি বের হতো, অধিকাংশ সময় হঠাৎ করে তার নাম ধরে ডাকতো, যিনি গিয়েছেন তার নাম ধরে ডাকতো, যে কি মনি, কি করো, এভাবে নাম ধরে ডাকতো এবং বলতো যে আমি খুব কষ্টে আছি, আমার উপর তোরা এরকম অবিচার কেন করলি, কেন আমাকে এত কষ্ট দিলি, আমি কবরে ভালো নাই। এইভাবে উনি কথা বলতেন। ওনার পরিবারের অনেকেই এরকম রাতের বেলা ভয় পেতেন, কখনো দূর থেকে দেখতেন, কখনো শুধু শব্দ শুনতেন। এই ঘটনাগুলো শুধু আকবর আলীর খুব নিকট আত্মীয় স্বজনদের সাথেই ঘটতে থাকে, অন্য কোনো মানুষদের সাথে এই ঘটনা ঘটেনি। এরপরে আরো একটি ঘটনা ঘটে। আকবর আলী এবং রাজ্জাক আলী, মাসুম আলী এবং অত্র এলাকার লোকজন তাদের জমিতে কলই নামক এক ধরনের ফসল বুনতেন। কলই, মসুরির ডাল, এই ফসলগুলো বুনতেন। তো এমন একটি সময় আসলো যখন কলই পেকে গিয়েছে, মানে তখন তোলার সময়। কিন্তু সমস্যা হলো যে এগুলো রাত্রেবেলা চুরি হয়ে যেত। একদিন এশার নামাজের পর এই আলামিনের মেজ কাকা, মানে যিনি এই ঘটনাটি আলামিনকে দিন মেজ কাকা, আলামিনের দাদা এবং আরো কয়েকজন মিলে এশার পরে খাওয়া দাওয়া করে চিন্তা করলেন যে আমরা রাত্রেই আজকে সব কলই তুলে ফেলবো আমাদের ক্ষেত থেকে, কারণ চুরি হয়ে যেতে পারে। আবার যদি হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি হয় তাহলে আরো ঝামেলা হয়ে যাবে।
এই জন্য ওনারা কয়েকটা গরুর গাড়ি রেডি করলেন, যেগুলো ওনাদের নিজেদের গরুর গাড়ি, যে একটা গরুর গাড়িতে কেটে তুলে দেবেন, সেটা বাড়িতে পাঠাবেন, আবার আর একটায় তুলে দেবেন, এইভাবে বাই রোটেশন দ্রুত যাতে এই কলই কাটা হয়ে যায় এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। আলামিনের মেজ কাকা উনি একটি গরুর গাড়িতে উঠলেন এবং কলই ভর্তি গরুর গাড়ি নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। অন্যরা তারা মাঠে কলই কাটছিল রাতের বেলা। গাড়িটি যখন চলতে চলতে ঠিক কবরস্থানের কাছে চলে আসে, হঠাৎ করে আলামিনের মেজ কাকা লক্ষ্য করে দূরে কি যেন একটা আবছা আবছা দেখা যাচ্ছে, আর এই গাড়িটি অস্বাভাবিক রকমের নড়াচড়া শুরু করেছে এবং সামনে থাকা দুটি গরু মনে হচ্ছে ওরা ভয়ঙ্কর কিছু দেখেছে। ওরা প্রচন্ড জোরে ছোটাছুটি শুরু করে দিয়েছে, এলোপাথারি ছোটাছুটি, এবং এত বেশি মাত্রায় এলোপাথারি ছোটাছুটি শুরু করে দিয়েছে যে গরু দুটি তাদের দড়ি ছিঁড়ে গাড়িটিকে রাস্তার এক পাশে ফেলে রেখে দৌড়ে বাড়ির দিকে চলে গেছে। গাড়িটি রাস্তার এক পাশে পড়ে যায়। আলামিনের মেজ কাকা কিছুটা চোট পান। রাস্তার পাশেই ছোট ছোট কয়েকটি তাল গাছ ছিল। আলামিনের কাকা লক্ষ্য করেন এই তাল গাছের চতুর্দিকে ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করছে। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চারা হবে। এবং অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চাগুলো হাতে স্টিলের বাসন নিয়ে চামচ দিয়ে ঝনঝন ঝনঝন শব্দ করছে, যেমন আমরা প্লেটের উপর একটা চামচ দিয়ে ছোটবেলায় শব্দ করতাম, ঠিক এমন শব্দ করছে, অস্বাভাবিক রকমের শব্দ। উনি বুঝতে পারলেন ভয়ঙ্কর কিছু উনি দেখছেন, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। উনি প্রচন্ড ভয় পেয়ে একটি চিৎকার দিলেন। ওনার চিৎকারে ওনার বাড়ির লোকজন দ্রুত চলে আসে, কারণ ওনার বাড়িটি ওই কবরস্থানের খুব কাছেই ছিল। উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করার পর ওনার জ্ঞান ফেরার পরে সব ঘটনা খুলে বলেন যে হঠাৎ করে কবরস্থানের কাছে আসার সাথে সাথে গরুগুলো কেমন যেন উন্মাদের মতো চলাফেরা করছিল, তাদের আচরণ অস্বাভাবিক ছিল। এই ঘটনার পর আকবর আলীর ইমিডিয়েট ছোট ভাই রাজ্জাক আলীর সাথে আরেকটি ঘটনা ঘটে। রাজ্জাক আলী ওই দিন কোনো কারণে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। ওনার একটা বাইসাইকেল ছিল, সেই সাইকেলটি উনি ফিরছিলেন। রাজ্জাক আলী যখন সেই জমাদ্দারপাড়া কবরস্থানের কাছে চলে আসেন, উনি হঠাৎ খেয়াল করেন যে কবরস্থানের পাশে যে মাঠ রয়েছে, এই মাঠে একটি গরুর গাড়ি রয়েছে, কিন্তু গরু নেই, গরুর গাড়িটি জাস্ট এমনি মাটির উপর রয়েছে, এবং এই গাড়ির উপরে কে যেন হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে। উনি অবাক হন, কি ব্যাপার? চাঁদের আলো তিনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ এখানে হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে, লুঙ্গি পরা, খালি গায়ে। উনি বলেন, কে ওখানে? 2 বার বলার পর আওয়াজ আসে, ভাই আমি আকবর, তোর ভাই। তোরা তো আমাকে বাড়িতে থাকতে দিলি না, কবরের মধ্যে অনেক গরম রে, আর সহ্য করতে পারছিলাম না, তাই উঠে আসলাম। বাইরে অনেক বাতাস, তাই না? যখনই এইটা উনি শুনতে পান রাজ্জাক আলী, তখন উনি প্রচন্ড চিৎকার দিয়ে সাইকেল ফেলে বাড়ির দিকে দৌড় দেন। বাড়ির সদস্যরা ওনার অপেক্ষায় ছিল, রাত হয়ে গিয়েছিল যেহেতু। তোমার এরকম আচমকা চিৎকার চেঁচামেচি শুনে সবাই আগে থেকে একটু বেরিয়ে আসেন বাড়ি। কি ব্যাপার বাবা, এত জোরে চিৎকার করছে কেন, কি হয়েছে? তখন বলে এই ঘটনা। সবাই মিলে আবার কবরস্থানের কাছে যায়, দেখে গরুর গাড়িটিও নেই, আকবর আলীও নেই। এই ঘটনা যখন ঘটতে থাকছিল প্রতিনিয়ত, তখন আকবর আলীর পরিবারের সদস্য এবং
তার যে অন্যান্য আত্মীয় স্বজনরা একটা সমাধানের পথ খুঁজতে থাকেন। ভালো একজন আলেমের সাথে পরামর্শ করেন যে কেন এমনটা হচ্ছে, শুধু পরিবারের সদস্যদের সাথেই ঘটছে, অন্য কেউ কিন্তু কবরস্থানে কিছু দেখছে না বা তাদের সাথে কোনো কিছু ঘটছে না। তখন ওই আলেম বলেন যে আসলে ওনার মৃত্যুটা যেহেতু স্বাভাবিক ছিল না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তার যখন জানাজা পড়ানো হয়েছিল, জানাজাটা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে এখন সমাধান কি? সমাধান হচ্ছে যে সবাই মিলে আমরা একটি গায়েবানা জানাজা পড়ব, আর ওনার রুহের মাগফিরাতের জন্য কিছু গরিব এতিম দুস্থদেরকে দান খয়রাত এবং খাওয়া দাওয়া করিয়ে দিতে হবে। প্রিয় লিসেনার্স, যখন আকবর আলীর পরিবার এবং তার অন্যান্য আত্মীয় স্বজনরা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সাদকা এবং দান খয়রাত করলেন এবং গায়েবানা জানাজা করলেন, এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি সেখানে। রাজ্জাক আলী এখনো জীবিত আছেন। তার কাছ থেকে আলামিন তার রাজ্জাক আলীর সাথে যে লাস্ট যে ঘটনাটি ঘটেছিল সেটা সত্যতা নিশ্চিত করেছেন। আমরা যে স্টোরিটি এখন শেয়ার করলাম, লাহোরিয়া ইউনিয়নের অনেকেই এই স্টোরিটি শুনতে পাচ্ছেন বা শুনছেন, তাদের সকলকে শুভেচ্ছা রইল। আলামিনকেও শুভেচ্ছা যে তোমার অনেক ঘটনাগুলো লিসেনাররা পছন্দ করছে। আমাদের সবার কাছেই ভালো লাগে, স্পেশালি রাসেল ভাই, আমরা অপেক্ষায় থাকি যে আলামিনের স্টোরিটা কখন পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 12:47 এবং আমাদের শেষ ঘটনাটি আমরা শুনবো। সময় অনেকটা গড়িয়ে গেছে। আজকে আফরান ভাই স্পেশাল বলেছিলাম লাস্ট ঘটনাটি প্লে করছি আপনাদের জন্য। অনেকেই আশা করেছিলেন যে জুনিভূতের ঘটনাটা শোনানো হবে, সো আমরা দেরি না করে সেই ঘটনাটি শুনিয়ে দিচ্ছি। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। করতে দেব না, দেব না, দেব না। প্রিয় লিসেনার্স, মাঝখানে 3-4 মাস সে যখন এই স্বপ্নটা দেখা তার এই স্বপ্নটা দেখা বন্ধ ছিল, তখন আলামিন চিন্তা করলো যে যাক, মনে হয় বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। সে আর এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছিল না। এদিকে তার পরিবার থেকে তাকে বিয়ের জন্য তোড়জোড় শুরু করে এবং পাত্রী দেখার প্রক্রিয়া শুরু করে। এমনই একটা সিচুয়েশনে আলামিন ডাক্তার তার পাশের গ্রামে একটি মেয়ে দেখতে চান, বিয়ের জন্য মেয়ে দেখতে চান। ওই বাড়িতে যাওয়ার পরে আলামিনের সাথে তার পিতামাতা আত্মীয় স্বজন ছিল এবং ওই মেয়ে পক্ষে কনে পক্ষের লোকজনও ছিল। কনেকে সাজিয়ে আলামিনের সামনে নিয়ে আসা হয়। এই মেয়েটি যখনই আলামিন ডাক্তারের দিকে তাকায়, আলামিন ডাক্তার খেয়াল করে এবং অন্যান্য সবাই খেয়াল করে, মেয়েটি আলামিনের দিকে তাকিয়েই অবাক হয়ে যায়। তার চেহারাটা এমন একটা বিরক্তিকর ভাব চলে আসে, কোনো কথা না বলেই মেয়েটি উঠে ঘরের মধ্যে চলে যায়। এরকম একটা কাণ্ডে উপস্থিত মুরব্বীরা সবাই হতবাক হয়ে যায়। কি ব্যাপার, মেয়ে কেন ছেলের দিকে এইভাবে তাকালো? এই মেয়ে তো আগে কখনো ছেলেকে দেখেনি, আর ছেলেও তো মেয়েকে দেখেনি, তার তো পরিচয় থাকার কথা না। আর মেয়ে এইভাবে উঠে চলে গেল কেন, বিরক্ত হয়ে? তখন কয়েক মিনিটের মধ্যে ভেতর থেকে এসে এক মুরব্বী জানালো যে এই বিয়েটি হবে না, আপনারা চলে যেতে পারেন। আসলে কেন হবে না এই প্রশ্ন যখন করা হয়েছে, তখন ওই মেয়ের পক্ষ বলছে যে এই প্রশ্নের উত্তর আমরা এখন দিতে পারবো না। ওই মেয়েটির
মা বাবা যখন মেয়েকে প্রশ্ন করেছে যে মা তুমি কেন উঠে চলে আসলে এইভাবে, কেন ওই ছেলের দিকে এইভাবে তুমি তাকালা, তখন ওই মেয়েটি বলছে যে আপনারা ছেলে কোথায় দেখলেন, ওটা তো একটা মেয়ে, আর মেয়ের সাথে কখনো বিয়ে সম্ভব আর একটা মেয়ের? তার পিতামাতা বলে যে মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমরা সবাই সেখানে বসে আছি, একটা ছেলে শার্ট প্যান্ট পরা বসে আছে আমাদের সামনে, দিব্যি জলজান্ত একটা মানুষ, তুমি তাকে মেয়ে দেখছো? বলে হ্যাঁ আমি মেয়ে দেখছি তাকে। আমি দেখলাম সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি, কানে দুল, মাথায় ওড়না দিয়ে আমার সামনে একটা মেয়ে বসে আছে, আমি তো তাকেই দেখছি, আমি তো কোনো পাত্রকে দেখি নাই। তখন ওই মেয়ের পিতামাতা ওই মেয়েকে বলে মা তোমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, তোমাকে চিকিৎসা করাতে হবে। তো কিন্তু মেয়েটি তাকে বোঝাতে পারছে না যে আসলে সে আলামিনকে দেখেনি, সে দেখেছে জুনিকে। যাই হোক, আলামিন ও তার পরিবার আত্মীয় স্বজনের বাড়ি থেকে চলে আসে, কিন্তু তাদের কাছে ধোঁয়াশা থেকে যায় কেন এমন একটি ঘটনা ঘটলো, তারা কিন্তু এই বিষয়টা জানে না। কয়েকদিন পর আর একটা গ্রামে তারা মেয়ে দেখতে যায়। মেয়ে দেখতে যাওয়ার পরে সেখানেও ঘটে একই ঘটনা। মেয়েটি আলামিনের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, বলে এটা কে? বলে এটা পাত্র। মেয়ে কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে যায় রাগ করে। তখন মেয়ের পিতামাতা যখন মেয়েকে জিজ্ঞেস করে, আত্মীয়স্বজন জিজ্ঞেস, তুমি উঠে চলে আসলা কেন? বলে আপনারা আমার বিয়ের জন্য একটা মেয়েকে ধরে নিয়ে আসছেন। সবাই অবাক হয়ে যায়, মেয়ে কোথায়? ছেলে, আলামিন ডাক্তার, সবাই চেনে তাকে। কিন্তু মেয়ে বলে না, আমি কোনো ছেলেকে দেখিনি, আমি ওখানে মেয়েকে দেখেছি, সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি পরা, কানে দুল পরা, মাথায় ঘোমটা দিয়ে একটা মেয়েকে দেখেছি, এবং মেয়েটি ছিল যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, ওখানে কোনো ছেলে ছিল না। তখন ওই মেয়ের পরিবার থেকেও বিষয়টা চেপে যায়, কারণ হচ্ছে সবাই বলবে যে এই মেয়ের মাথায় সমস্যা আছে, পরবর্তীতে অন্য কোথাও বিয়ে হবে না। এর কিছুদিন পর 3 নাম্বার মেয়ের বাড়িতে দেখতে যায় আলামিন ও তার পরিবারেরা। আলামিনরা বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে, কেন ওই মেয়ের পক্ষ থেকে তাদের কাছে খোলাসা করে কিছু বলা হচ্ছে না। আলামিন অবাক হচ্ছে যে মেয়েরা কেন তাকে দেখে ভয় পাচ্ছে, এরকম অদ্ভুত ভাবে তাকাচ্ছে, কেন উঠে যাচ্ছে, এটা আলামিন তখনও বুঝতে পারেনি। 3 নাম্বার বাড়িতে গিয়ে সবার কাছে সেই বিষয়টি পরিষ্কার হয়। প্রথম 2টা মেয়ে মজলিসে কিন্তু কিছু বলেনি, কিন্তু এবারের মেয়েটি যখনই আলামিনের দিকে তাকিয়েছে তখন সেও চিৎকার করে বলে ওঠে যে আপনারা আমার বিয়ের জন্য একটা মেয়েকে নিয়ে আসছেন। উপস্থিত 30-40 জন মানুষ ওই মেয়ের কথা শুনে অবাক হয়ে যায়, কারণ আগের 2টো মেয়ে তো সামনে কিছু বলেনি, ঘরে বলেছে। এই মেয়ের সামনে বলে ওঠে যে এটা কি আপনারা ফাজলামি পেয়েছেন, একটা মেয়েকে নিয়ে আসছেন আর একটা মেয়ের সাথে বিয়ে দিতে? সবাই অবাক হয়ে যায় এবং বলে যে মেয়ে কোথায়, এই যে দেখো ছেলে। কিন্তু ওই মেয়েটি বলে না, আমি দেখছি এটা একটা মেয়ে। যাই হোক, সেখানেও বিয়ে হয় না। এইবার আলামিন এবং তার পরিবাররা আগের 2টো পরিবারের সাথে যোগাযোগ করে যে আচ্ছা আপনাদের বাড়ির মেয়েরা কেন উঠে গিয়েছিল। তখন তারা বলে কি বলবো বাবা, আসলে এই ঘটনা, তোমরা মেয়েকে পাগল বলবা এই চিন্তা করে আমরা বিষয়টা চেপে গেছি, বলি নাই। তখন আলামিন বুঝতে পারে যে আসলে ওই মেয়েরা যাকে দেখছে সে তো আসলে জুনি। ওই মেয়েরা আলামিনকে দেখছে না, দেখছে জুনিকে। এর মধ্যে আলামিনের একটা অদ্ভুত পরিবর্তন চলে আসে, সেটা হচ্ছে ওর আচার আচরণে কিছুটা মেয়েলি ভাব চলে আসে। এই কারণে গ্রামে গঞ্জে সে যখন ডাক্তারি করতে যেত, বিভিন্ন বাড়িতে যেত, তখন অনেকেই তাকে টিটকারি করে হিজরা আলামিন বলে সম্বোধন করত। এটা আলামিনের কাছে খুবই কষ্ট লাগতো এবং একটা সময় সে কি করলো, সে ওই শালনগর
তার যে চেম্বারটা ছিল সেখানে বসা ছেড়ে দেয়। সে বাড়িতে থাকে সব সময়। বাড়িতে যদি কোনো রুগী আসে সে দেখে, এবং খুব প্রয়োজন হলে সে বাহিরে কোনো বাসায় রুগী দেখতে যায়। এর বাইরে সে আর চেম্বারে বসে না। এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। কখনো কখনো আলামিনের স্বপ্নে সেই জুনি ভূতটা আসতো, এসে কথা বলতো যে তুই যতদিন বেঁচে থাকবি আমাকে স্বপ্নে দেখবি, কিন্তু তোকে আমি কখনোই বিয়ে হতে দেব না। 1981-82 সালের ঘটনা। এভাবে চলতে থাকে আলামিনের জীবন। চলতে 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 এসে ঠেকে 2007 সালে। এর মধ্যে চিকিৎসা করিয়ে আলামিনের পিতামাতা তার আচরণে যে সাময়িক সময়ের জন্য যে একটা মেয়েলি স্বভাব দেখা দিয়েছিল সেটা সমাধান করতে সক্ষম হন। আবার আলামিন স্বাভাবিক হয়ে গিয়েছিল। 2007 সালে এসে তখন আলামিনের কিন্তু অনেক বয়স হয়ে গেছে। তার পিতামাতাও বার্ধক্য থেকেও আরো বার্ধক্যে চলে গেছেন। তার মা তখন ভালো করে চোখেও দেখতেন না। পিতা কোনো মতে হাঁটাচলা করতে পারতেন, আর আলামিন কিন্তু অবিবাহিতই রয়ে গেছেন। একদিন আষাঢ় মাসের কোনো এক রাত্রে আলামিনের বাড়িতে একজন মানুষ আসে। দেখে মানুষটি তার পরিচিত। এসে বলে, আলামিন তাড়াতাড়ি চলো, আমার মেয়েটা খুব অসুস্থ, একটু যেতে হবে। আলামিন বলে যে আমি তো রাতের বেলা কোনো রুগী দেখতে যাই না, আমার নিষেধ আছে, আর তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি যাব না। তখন লোকটি খুব হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, আলামিনের হাতে পায়ে জড়িয়ে ধরে। আলামিনের বৃদ্ধ বাবা উঠে আসে যে কি হয়েছে, তখন দেখে এই অবস্থা। তখন বৃদ্ধ বাবা বলে, আলামিন বাবা তুমি যাও, আমি তো একসময় ডাক্তারি করেছি, কখনো কখনো এরকম যেতে হয়, এটাই ডাক্তারদের ধর্ম। তখন আলামিন ডাক্তার সে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই লোকের সাথে রওনা দেন। আলামিন ডাক্তার খেয়াল করেন যে ওই লোকটার বাড়ি যেই জায়গাটাতে ছিল, লোকটি আসলে তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন। তখন ওই লোকটিকে আলামিন ডাক্তার বলছে যে আপনার বাসা তো এদিকে না, আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাকে? বলে যে বাবা আমার মেয়েটা আর একজনের বাসায়, ওকে আর একজনের বাসায় রেখেছিলাম, সেইখানে তোমাকে নিয়ে যাচ্ছি। তখন আলামিন ডাক্তার 7-5 না ভেবে তার সাথে যাওয়া শুরু করেন। আলামিন ডাক্তার একটা বাড়ির সামনে এসে থমকে যান। দেখেন সেই বাড়িটা একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, মানে সেই বাড়িটা সম্পূর্ণ নয়, সেই বাড়িতে ছাদ নাই, কিচ্ছু নাই। তখন আলামিন ডাক্তার বলে যে এইখানে বৃষ্টি পড়ছে, এই বাড়ির মধ্যে কে আছে? এখানে তো কোনো মানুষ দেখছি না, আপনি কোথায় নিয়ে এলেন আমাকে? হঠাৎ করে আলামিনের ডাক্তারের চোখে আলো ধরা পড়ে। দেখে ঘরের মধ্য থেকে একটি আলো বের হয়ে আসছে, একটা লম্বা আলো। আলামিন ডাক্তার খুব ভালো করে খেয়াল করে, আসলে এটি আলো নয়, এটি হচ্ছে সেই জুনি। তার সারা শরীর লাইটের মতো একটা অদ্ভুত রঙের আলো তার শরীর থেকে বের হচ্ছে, এবং জুনি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। আলামিন ডাক্তার প্রচন্ড ভয় পান এবং ভয়ে জোরে এক চিৎকার দিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান। ওদিকে সারা রাত আলামিন ডাক্তার যেহেতু ফিরে আসে না, তার বৃদ্ধ পিতামাতা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। ভোরের আলো ফুটতেই তার পিতা পাশের প্রতিবেশীদেরকে ডেকে তোলেন এবং সব ঘটনা খুলে বলেন যে রাত্রে একজন এসে আলামিনকে নিয়ে গেছে, আলামিন তো বাড়িতে ফেরেনি। যেহেতু আলামিনের একটা সমস্যা ছিল, অনেকে সেটা জানতো, যার কারণে তারাও আলামিনকে খুঁজতে বের হয়ে যান। এখন যেই লোক ডাকতে এসেছিল তার বাড়িতে যাওয়ার পরে দেখে সেই লোক দিব্যি বাড়িতে ঘুমাচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় সে বলে, না তো, আমি তো আলামিনকে ডাকতে যাই নাই, আর আমার মেয়ে তো সুস্থ। তখন সবার সন্দেহ ঘনীভূত হয়, সবাই মনে করে জুনি আবার ফিরে এসেছে, জুনি আবার আর আলামিনের কোনো ক্ষতি করবে। সবাই তন্ন তন্ন করে গ্রামে খুঁজতে থাকে, কিন্তু কারো ধারণাই ছিল না ওই আন্ডার কনস্ট্রাকশন ওই বাড়িতে আলামিনকে পাওয়া যেতে পারে। অনেক খোঁজাখুঁজি করার পর আলামিনকে একজন রাখাল
দেখতে পান। তিনি সবাইকে খবর দিলে আলামিনকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পরে তাকে সুস্থ করা হয়। কিন্তু জ্ঞান ফেরার পরেই আলামিনের এক অদ্ভুত আচরণ সবাই দেখে আলামিন আর স্বাভাবিক পুরুষ মানুষের মতো কথা বলছে না, সে মেয়েদের মতো কথা বলছে, অনেকটা মেয়েদের কণ্ঠে। এবং সে তার মায়ের অনেক আগের যেই রং বেরঙের শাড়ি, সেই শাড়ি পরা শুরু করেছে। সে মেয়েদের যেই অর্নামেন্টস গুলো আছে সেগুলো পরছে। সে মেয়েদের মতো মানে সাজুগুজু করছে। তো সবাই বলে যে আলামিনের মাথা পুরোপুরি শেষ হয়ে গেছে, আলামিন পাগল হয়ে গেছে। তো আলামিন আসলেই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সে মেয়েরা যেভাবে চলাফেরা করে, মেয়েরা যেভাবে থাকে, যে ড্রেস পরে, সে এইরকমটা করতে চাইতো। মানুষ তাকে দেখে হাসতো, তুচ্ছ তাচ্ছিল্য করত, যার কারণে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আর আলামিনও তো বয়সও হয়ে গিয়েছিল বেশ, কারণ 1980-82 সালের দিকে তার বয়স ছিল 30-32 বছর। আর 2007 সালে এসে তার বয়স কত হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বছর পার হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আলামিন কিন্তু খুব বেশি দিন বাঁচেনি। এরপরে মাত্র কয়েক মাস বেঁচে ছিল। এরপরেই আলামিন মারা যায়। তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো, কারণ শেকল খুলে দিলেই সে নদী পার হয়ে, সেই জঙ্গল পার হয়ে ওই জায়গাটাতে চলে যেত যেই জায়গাটাতে জুনিদের বাড়ি ছিল। প্রিয় লিসেনার্স, আলামিন মারা গিয়েছে, তার পিতামাতাও মারা গিয়েছে। আলামিনের ভাইয়েরা এখনো জীবিত আছেন। তার পরিবারের অনুমতি সাপেক্ষেই ভূত.কমে এই গল্পটি শেয়ার করা হয়েছে। প্রিয় লিসেনার্স, এই গল্পটি যার কাছ থেকে, মানে যেই উৎস থেকে কালেক্ট করা হয়েছে, তিনি হচ্ছেন ফুল মিয়া। উনি একজন ভ্যান চালক, এখনো উনি ভ্যান চালায়। প্রিয় লিসেনার্স, এই ফুল মিয়া হচ্ছেন সেই ব্যক্তি যার ভ্যানে চড়ে আলামিন ডাক্তার তার পিতামাতাকে নিয়ে সেই জুনিদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিল জঙ্গল পার হয়ে। এবং ওই ভ্যান 3-4 ঘন্টা, মানে 2-2.5 ঘন্টা টেনে নিয়ে গিয়েছিল, আবার 2-2.5 ঘন্টা টেনে আবার ফিরে এসেছে। মাঝখানে যেই প্রায় 2-3 ঘন্টা সে অপেক্ষা করেছে। তো এই ফুল মিয়ার সামনেই এই পুরো ঘটনাটি ঘটেছিল। বিশেষ করে ওই রাত্রের ঘটনা, যেই রাত্রে আলামিন বুঝতে পারে সে আসলে এক অশরীরীর পিছনে পড়ে গেছে, এর কোনো ফলাফল নেই। এই ফুল মিয়ার কাছ থেকেই আমাদের যিনি গল্প সংগ্রাহক আলামিন, তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন। প্রিয় লিসেনার্স, আমরা এখনো জানতে পারিনি যে এই মানুষগুলো ওই জুনিকে ডিস্টার্ব করত, তাদের পরিণতি কি হয়েছিল, বা জুনি কি মাঝে মাঝেই ফিরে আসে, জুনি কি মাঝে মাঝেই কোনো মানুষকে এরকম তার শিকার বানায়। আমরা চেষ্টা করছি, তবে আমরা একটা ক্লু পেয়েছি। যেই মুরব্বী আলামিনকে বলেছিল, মানে আলামিন ডাক্তারকে বলেছিল যে তুমি তো জুনি ভূতের পাল্লায় পড়ে গেছো, সে আবার ফিরে এসেছে। তার মানে হচ্ছে সে মাঝে মাঝেই ফিরে আসে, হয়তোবা এখনো সে কারোর সাথে এরকম ছলনা করছে। প্রিয় লিসেনার্স, জুনির সাথে যা ঘটেছিল আমরা কখনোই সেটা চাই না কারোর সাথে ঘটুক। এমন নির্মম ঘটনা কারোর সাথে ঘটুক আমরা কখনোই চাইবো না। কিন্তু এটাও চাইবো না কোন নিরপরাধ মানুষ কোনো কারণে শাস্তি পাক। লিসেনার্স, আমরা চেষ্টা করব জুনির পরবর্তী কোনো ঘটনা শেয়ার করার, যদি আমরা সেটা পাই। সেটা জুনির দ্বিতীয় একটা এপিসোড হবে। গল্পটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হ্যালোউইনের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো এই ছিল আমাদের আজকের ভূত.com। আশা করছি আপনারা আ ভূত.com এক্সট্রার আমাদের আজকের এই এপিসোডটি ভালো লেগেছে আপনাদের এবং আপনারাও ঘটনা পাঠান বেশি, বেশি করে। আপনাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেইল অ্যাড্রেসটি মনে রাখতে হবে এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি মনে রাখতে হলে যেটা করতে হবে লিখে রাখতে পারেন বা যাদের স্মরণশক্তি ভালো, যারা দ্রুত ভুলে যান না কোনো কিছু, তারা মনেও রাখতে পারে। কিন্তু ঘটনা পাঠান, সেটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট আমাদের সবার জন্য এই মুহূর্তে এবং আশা করছি আপনাদের ঘটনা আমরা খুব দ্রুতই পেয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সারা দেশে শৈত্যপ্রবাহ আ চলছে। তবে এই শৈত্যপ্রবাহ মানে কি? আমার টেম্পারেচার দেখে মনে হয় যে না, টেম্পারেচার ইস ফাইন বাট ঠান্ডা অনেক বেশি অনুভূত হচ্ছে। তো এটা হঠাৎ করেই ঢাকার মধ্যেও মানে ঢাকাতেও অনেক দিনে এরকম ওয়েদার হয়তো কেউ দেখেননি বা এরকম ধরনের টেম্পারেচার কবলে হয়তো কেউ পড়েননি। যার জন্য সবার মধ্যে একটা অন্য রকমের ব্যাপার কাজ করছে। যাই হোক, শীত যখন থাকে না তখন আমরা বলি যে, "কি হলো? শীতের দিন শীতও পড়ে না।" আবার যখন শীত আসে তখন আমরা বলি যে, "আহা! কি কষ্ট।" কিন্তু একজন মানুষ বা একাধিক মানুষ অনেক কষ্ট করছেন, যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সময় কাটান স জীবনের তাগিদে এবং যারা রাস্তায় ভাসমান কিছু মানুষ রয়েছেন, তাদের সাহায্যে যেন আমরা এগিয়ে আসি, তাদের পাশে এসে যেন দাঁড়াই। এই প্রার্থনা থাকবে আপনাদের সবার, এই প্রার্থনা থাকবে আল্লাহ তাআলার কাছে যে তারা যেন সুস্থভাবে থাকতে পারেন এবং আপনাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা যেন সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারেন। সবচাইতে বেশি ভালো হচ্ছে, ভালোভাবে বাঁচা হচ্ছে সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচা এবং আপনার হৃদয়ের যে উষ্ণতা, সেই উষ্ণতা ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। সারা মানুষ সেই উষ্ণতার ছোঁয়া পাক এবং মোকাবেলা করুক দুর্যোগপূর্ণ আবহাওয়াকে। আমরা আজকে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামীতে। আল্লাহ হাফেজ।